আজকে আমি কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। কোষ নিয়ে তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছো। তাহলে কোষ, যে কোনো জীবদেহ কোষ দিয়ে তৈরি, এককোষী বা বহুকোষী। এককোষী জীবের একটা কোষই একটা জীব, কিন্তু বহুকোষী জীবের দেহ অসংখ্য কোষ দিয়ে তৈরি। কিন্তু মজার কথা হলো, ওই বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। তাহলে এই বহুকোষী জীবের এত কোষ এলো কোথা থেকে? এর একটি উত্তর, কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজনটা কি না, যে জৈবনিক পদ্ধতিতে একটি মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ অর্থাৎ নতুন কোষ তৈরি করে, তারই নাম কোষ বিভাজন। তাহলে যে কোষটি বিভাজিত হয় তাকে আমরা মাতৃকোষ বলি, এবং বিভাজিত হয়ে যে কোষ দুটি উৎপন্ন হয় তাকে আমরা অপত্য কোষ বলি। তাহলে এখন আমরা এই যে কোষ বিভাজন, এই কোষ বিভাজন সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখো, কোষ বিভাজন জীবনের একটা মৌলিক ধর্ম। এর মাধ্যমে জীবনের প্রবাহমানতা বজায় থাকে। তাহলে জীবনের এই যে প্রবাহমানতা বজায় থাকে কোষ বিভাজনের মাধ্যমে। এই কোষ বিভাজনের উল্লেখযোগ্য ঘটনাগুলি মূলত কোষের নিউক্লিয়াসে হয়। আরও বিশেষভাবে বলতে গেলে ক্রোমোজোমে হয়। তাহলে ক্রোমোজোম কি? ক্রোমোজোম কোষের নিউক্লিয়াসে অবস্থিত সূত্রাকার বা দণ্ডাকার অংশ, যার সাধারণত গঠনগতভাবে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন, কার্যগতভাবে বংশগত বৈশিষ্ট্যের ধারক, বাহক ও নিয়ামক, যা মাতৃকোষ থেকে অপত্য কোষে বিভাজনের মাধ্যমে এবং জনিত্রী থেকে অপত্যে জননের মাধ্যমে বয়ে যায়। তাহলে আমরা এখন ক্রোমোজোম কি, ক্রোমোজোমের গঠন সম্পর্কে জানব। দেখো, ক্রোমোজোমকে আমরা অণুবীক্ষণ যন্ত্রের তলায় যদি দেখি, তাহলে যে গঠনটি আমরা দেখব সেটি তার ভৌত গঠন, এবং ক্রোমোজোম যে রাসায়নিক দিয়ে তৈরি সেগুলিকে আমরা ক্রোমোজোমের রাসায়নিক গঠন বলবো। এখন আমরা ক্রোমোজোমের রাসায়নিক গঠন নিয়ে আলোচনা করব। বোর্ড অনুসরণ করো। দেখো, ক্রোমোজোমের রাসায়নিক গঠনে এই ক্রোমোজোম 3টে অংশ দিয়ে তৈরি। 1 নিউক্লিক অ্যাসিড, 2 প্রোটিন, 3 ধাতব আয়ন। নিউক্লিক অ্যাসিড 2 রকমের, ডিএনএ ও আরএনএ। তার মধ্যে একটি ক্রোমোজোমের প্রধান অংশ ডিএনএ, আরএনএ অল্প পরিমাণে থাকে। এছাড়া আছে প্রোটিন, হিস্টোন ও নন হিস্টোন। হিস্টোনটা হলো ক্ষারীয় প্রোটিন, এটা হলো আম্লিক প্রোটিন। হিস্টোন প্রোটিন ক্ষারীয় আর ডিএনএ হলো আম্লিক। এই দুটি মূলত ক্রোমোজোমের প্রধান উপাদান। তো এটা ক্ষারীয় আম্লিক হওয়ার ফলে সহজেই এরা যুক্ত হতে পারে। এছাড়া আছে ধাতব আয়ন, যেমন ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ ইত্যাদি। এবার তাহলে ডিএনএ যে নিউক্লিক অ্যাসিড, এটি 3টি অংশ নিয়ে গঠিত। 1 ডিঅক্সি রাইবোজ শর্করা, 2 নাইট্রোজেন বেস, 3 ফসফরিক অ্যাসিড। নাইট্রোজেন বেস আবার 2 রকমের, পিউরিন এবং পিরিমিডিন। পিউরিন 2 রকমের, অ্যাডেনিন, যেটা এ দিয়ে সংকেত করি, গুয়ানিন জি, থাইমিন টি এবং সাইটোসিন সি। আরএনএ একই রকম ভাবে ডিএনএ এর মতনই 3টে অংশ দিয়ে তৈরি। এখানে শর্করা হলো রাইবোজ, নাইট্রোজেন বেস পিউরিন, অ্যাডিনিন এবং গুয়ানিন। পিরিমিডিন এই থাইমিনের জায়গায় এখানে আছে ইউরাসিল, এছাড়া সাইটোসিন। তাহলে শুধু পরিবর্তন বলতে শর্করাটা ডিঅক্সি রাইবোজের জায়গায় রাইবোজ এবং নাইট্রোজেন বেসে থাইমিনের জায়গায় ইউরাসিল। এগুলো ক্রোমোজোমের রাসায়নিক গঠন। এখন এই যেহেতু নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন মূল, তাহলে আমরা এখন ডিএনএ গঠন নিয়ে জানব।
দেখো, বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিকের মডেল অনুযায়ী ডিএনএ একটা দ্বিসূত্র কুণ্ডলী। এই ডিএনএ দ্বিসূত্র কুণ্ডলী এটা একটি বৃহৎ অণু এবং দুটি বহু নিউক্লিওটাইড শৃঙ্খল একটি কেন্দ্রীয় অক্ষকে কেন্দ্র করে বিপরীত ক্রমে অগ্রসর হয়ে একটি লোহার ঘোরানো সিঁড়ির মতন অংশ তৈরি করে। এই লোহার ঘোরানো সিঁড়ি যেহেতু সিঁড়ি, তাহলে সেক্ষেত্রে আছে দুটি খুঁটি। সেই দুটি খুঁটি তৈরি হয় এই শর্করা এবং ফসফেট দিয়ে, এই যে ফসফরিক অ্যাসিড, ফসফেট দিয়ে, এবং সিঁড়ির ধাপগুলো তৈরি হয় দুটি বিপরীত ক্রমে যে বহু নিউক্লিওটাইড শৃঙ্খল তাদের নাইট্রোজেন বেস দিয়ে। এই নাইট্রোজেন বেসগুলোর সজ্জারীতি কিন্তু নির্দিষ্ট। একটি নিউক্লিওটাইড শৃঙ্খলে যদি অ্যাডিনিন থাকে, তার বিপরীত দিকে অতি অবশ্যই থাইমিন থাকবে এবং তারা দুটি হাইড্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত হবে। আবার গুয়ানিন সাইটোসিনের সঙ্গে তিনটি হাইড্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত হবে। একে আমরা বলি সম্পূরক বেস জোড়। সুতরাং এ সমান টি, জি সমান সি। এবার এই যে দ্বিসূত্র কুণ্ডলী, এর ব্যাস 20 অ্যাংস্ট্রম এবং এই ডিএনএ যে সিঁড়িটি তৈরি হওয়ার পরে নির্দিষ্ট দূরত্ব অন্তর একটা নির্দিষ্ট দিকে পেঁচিয়ে যাবে। এই যে প্যাচ, একটি সম্পূর্ণ প্যাচের 360 ডিগ্রি, তার দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম এবং এই সম্পূর্ণ প্যাচে মোট 10টি ধাপ থাকে। সুতরাং দুটি ধাপের মধ্যে দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম। তাহলে দেখো, আমরা যে ডিএনএ এর গঠনে বলেছি এটা কি না বহু নিউক্লিওটাইড শৃঙ্খল। তাহলে এই ডিএনএ এর গঠনটা কেমন করে হবে? তোমাদের কাছে সোজা উপায় হলো, তোমরা যেহেতু 4 রকমের নাইট্রোজেন বেস রয়েছে, সেই জন্য আমরা 4 রকমের শর্করা আগে এঁকে নেব। এগুলো শর্করা। এবার এই শর্করার সঙ্গে একটা করে নাইট্রোজেন বেস যোগ করো, এ টি জি সি। এবার এর সঙ্গে একটা ফসফরিক অ্যাসিড যোগ করো, তৈরি হয়ে গেল একটা নিউক্লিওটাইড। তাহলে একটা নিউক্লিওটাইড তৈরি হতে গেলে এক অণু শর্করা, এক অণু নাইট্রোজেন বেস এবং এক অণু ফসফরিক অ্যাসিড লাগে। এমনি করে এরপর এই শর্করার সঙ্গে এই ফসফরিক অ্যাসিড যোগ হয়। সেই জন্য এই যে সিঁড়ির যে পোলটা সুগার ফসফেট দিয়ে তৈরি হয়, একে আমরা বলি সুগার ফসফেট ব্যাকবোন। একইভাবে তোমার এদিকে আবার একই রকম ভাবে আমাকে ওই নিউক্লিওটাইড গুলো করতে হবে। তাহলে সুগার, শর্করা, দেখো এটা বিপরীত ক্রমে অগ্রসর হয়। এটা যদি এটাকে 3 প্রাইম বলে, এটা 3 প্রাইম, এটা 5 প্রাইম, মানে 5 কার্বন অনুযায়ী। এটা যদি 3 প্রাইম থেকে 5 কার্বনের দিকে এগোয়, তাহলে এটা 3 প্রাইম থেকে 5 কার্বনের দিকে নিচের দিকে নামবে, তবেই বিপরীত হবে। তাহলে এদিকে আমরা একটা নাইট্রোজেন বসাবো, কিন্তু আমরা বলি এলাম যে যদি এ থাকে তাহলে তার বিপরীতে থাইমিন বা টি থাকতে বাধ্য। এদের মাঝখানে থাকবে দুটো হাইড্রোজেন বন্ধনী একই রকম ভাবে। এবার জি থাকলে 3টে হাইড্রোজেন বন্ধনী সি, 3টে হাইড্রোজেন বন্ধনী জি। দেখো, এইবার ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। তাহলে এখানে ফসফরিক অ্যাসিড নেই, এখানে আছে। এখানে ফসফরিক অ্যাসিড নেই, এখানে আছে। পুরোপুরি বিপরীত ক্রমে। এবার এদিকে যোগ করে দিলে আমার একটি সিঁড়ি তৈরি হবে। এই যে সিঁড়িটি এর এই 20 অ্যাংস্ট্রম চওড়া এবং এই দুটি পর্যায়ক্রমিক যে পরপর ধাপ, এদের দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম। এই যে সিঁড়ির মতন অংশ তৈরি হলো, এই সিঁড়ির মতন অংশটা নির্দিষ্ট দূরত্ব অন্তর পেঁচিয়ে যেয়ে একটি এই লোহার ঘোরানো সিঁড়ির মতন অংশ তৈরি করবে। তাহলে আমরা ডিএনএ সম্পর্কে জানলাম। এইবার আমরা আরএনএ তে আসবো। দেখো, আরএনএ এক সূত্র গঠন, তাহলে এর গঠন ডিএনএ এর মতোই।
কিন্তু এক্ষেত্রে শর্করাটি হবে রাইবোজ এবং থাইমিনের পরিবর্তে থাকবে ইউরাসিল। সুতরাং আমরা যদি এটিকে এইভাবে মুছে দিই তাহলে আমরা এই আরএনএ এর গঠন পাবো। শুধু এই জায়গায় আমরা ইউরাসিল বসাবো তাহলে আরএনএ এর গঠন হবে। দেখো আরএনএ জেনেটিক নন জেনেটিক দুরকম হতে পারে, কিন্তু জেনেটিক মানে যারা মানে জিনগত সংকেত দেয় সেই জিনে মাত্র ভাইরাসে থাকে। নন জেনেটিক আরএনএ কার্যগতভাবে 3 রকমের। কি কি না, এক মেসেঞ্জার আরএনএ এমআরএনএ, যা ডিএনএ বা জিন থেকে সংকেতকে বয়ে নিয়ে আসে। 2 আরআরএনএ রাইবোজোমাল আরএনএ, যারা রাইবোজোম বা সংশ্লেষে অংশ নেয়। টিআরএনএ ট্রান্সফার আরএনএ, এই টিআরএনএ প্রোটিন সংশ্লেষের সময় নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে বয়ে নিয়ে এসে পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করতে সাহায্য করে। এবার হিস্টোন, এটা তাহলে এই পোর্শনটা হয়ে গেল। এবার আমরা হিস্টোন নন হিস্টোনে আসবো। দেখো হিস্টোন প্রোটিন এটাই মূল অংশ, কেননা আমরা বারবারই বলছি যে ক্রোমোজোমটা ডিএনএ এবং হিস্টোন প্রোটিনই বেশি থাকে। তাহলে এই হিস্টোন প্রোটিন আবার 5 রকমের। 1 H1, H2A, H2B, H3 এবং H4। এই হিস্টোন প্রোটিনগুলি মিলে এবং ডিএনএ মিলে সেতো কুণ্ডলী পাকিয়ে নিউক্লিওজোমের মতন গঠন তৈরি করে। এগুলো তোমরা বড় হয়ে পড়বে। তাহলে আমরা এটা ক্রোমোজোমের রাসায়নিক গঠন সম্পর্কে মোটামুটি জানলাম। এইবার আমরা ক্রোমোজোমের ভৌত গঠন পড়ব। ভৌত গঠন বলতে একটা ক্রোমোজোমকে অনুবীক্ষণ যন্ত্রের তলায় দেখলে আমরা কি কি দেখব। দেখো কোষ বিভাজন যখন হবে তখন কোষ বিভাজনের নিউক্লিয়াসের বিভাজনের সময় 4টে দশা থাকে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এর মধ্যে মেটাফেজ দশায় এই ক্রোমোজোমটা সবচেয়ে ছোট এবং মোটা হয়। সেই জন্য আমরা যখন ক্রোমোজোম নিয়ে আলোচনা করব ভৌত গঠনে, তখন একটা মেটাফেজিক ক্রোমোজোম নিয়ে আলোচনা করব। দেখো একটি ক্রোমোজোম 2টি ক্রোমাটিড দিয়ে তৈরি, এটা 2টি ক্রোমাটিড। তাহলে ক্রোমোজোমের ভৌত গঠনে যে যে অংশগুলো আছে সেগুলো যদি দেখি, 1 ক্রোমাটিড। তাহলে একটি ক্রোমোজোম 2টি সূত্রাকার অংশ দিয়ে তৈরি, কিন্তু তাদের দৈর্ঘ্য বরাবর একটি জায়গায় একটি বিন্দুতে তারা পরস্পর সংলগ্ন থাকে। এই দুটো সুতোর মতন অংশকে আমরা ক্রোমাটিড বলি। এখানে এই দুটো যে পরপর আঁকা হয়েছে এগুলো হলো ক্রোমাটিড। 2 প্রাথমিক খাঁজ, প্রাথমিক খাঁজ ও সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। এখানে বলে রাখা ভালো, এই যে ক্রোমাটিড ডিএনএ যে দুটো ক্রোমাটিড, তার একটা ক্রোমাটিড একটা ডিএনএ দিয়ে তৈরি। তার মানে এখন এই দুটো ক্রোমাটিডে তুমি দুটো ডিএনএ পাবে। তাহলে প্রাথমিক খাঁজ কি? একটা ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর যে অংশে দুটো ক্রোমাটিড পরস্পর যুক্ত থাকে সেই অংশটাকে আমরা প্রাথমিক খাঁজ বলি। এই অংশে দুপাশটাকে ক্রোমোজোমের বাহু বলে। এই অংশে ক্রোমোজোমের বাহু ভাঁজ হতে পারে, আর কোথাও ক্রোমোজোমের বাহু ভাঁজ হতে পারে না। দেখো যদি ক্রোমোজোমকে যদি রং করা হয় বেসিক ডাই মানে ক্ষারীয় রঙ্গক দিয়ে, তাহলে ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর এক বা একাধিক জায়গায় রং নেয় না। ওই জায়গাটা মনে হয় ফাঁক মানে কাটা, এখানে এলো আবার কাটা, কিন্তু সে তো কাটা নয়। এই যে ফাঁকের মতন অংশ এগুলি হলো খাঁজ। তার মধ্যে যে খাঁজে সেন্ট্রোমিয়ার অবস্থান করে তাকে আমরা বলি প্রাথমিক খাঁজ। তাহলে সেন্ট্রোমিয়ার কি না ক্রোমোজোমের প্রাথমিক খাঁজে ডিএনএর নিষ্ক্রিয় অংশ। ডিএনএটা তো নিরবিচ্ছিন্ন, কিন্তু এই অংশটা নিষ্ক্রিয়, এটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার অংশেই ক্রোমাটিড দুটো লেগে থাকে। দেখো সেন্ট্রোমিয়ার
একটা ক্রোমোজোমে সাধারণত একটা, কিন্তু এদের অবস্থান ক্রোমোজোমে নির্দিষ্ট ক্রোমোজোমের ক্ষেত্রে সবসময়ের জন্য নির্দিষ্ট, এবং এই অবস্থান অনুযায়ী আমরা ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করতে পারি। যদি সেন্ট্রোমিয়ারটা একদম মাঝখানে থাকে তাহলে দুটো বাহু সমান হবে। এই দুটো বাহু সমান হলে একে আমরা বলবো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এবং যখন ক্রোমোজোমের চলন হয় বিভাজনের সময় দুটো বাহু দুদিকে ঝুলে পড়লে এটা ইংরাজি ভি এর মতো লাগে। এরপরে সাব মেটাসেন্ট্রিক, যদি সেন্ট্রোমিয়ারটা মাঝখান থেকে কোনো একদিকে সরে থাকে, ফলে একটা বাহু বড় একটা বাহু ছোট হয় এবং এটি দেখতে ইংরাজি এল এর মতো লাগে, একে আমরা বলবো সাব মেটাসেন্ট্রিক। যদি সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তের দিকে সরে থাকে, ফলে একটা বাহু খুব ছোট একটা বাহু খুব বড়, তখন আমরা একে বলবো অ্যাক্রোসেন্ট্রিক। এক্ষেত্রে এটি ইংরাজি জে এর মতো আকার নেবে। আর কোনো কোনো ক্ষেত্রে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এক প্রান্তে থাকে, সেক্ষেত্রে বাহু হবে একটি, একে আমরা বলবো টেলোসেন্ট্রিক। সুতরাং এটি ইংরাজি আয়ের মতো আকার নেবে। হলো প্রাথমিক খাঁজ। এবার দেখো গৌণ খাঁজ। প্রাথমিক খাঁজ ছাড়া যে কোনো খাঁজকে আমরা গৌণ খাঁজ বলবো। একটি ক্রোমোজোমে এর সংখ্যা এক বা একাধিক বা নাও থাকতে পারে। যদি থাকে তবে তার সংখ্যা এবং তার অবস্থান নির্দিষ্ট। দেখো, যে গৌণ খাঁজে থেকে নিউক্লিয়াস তৈরি হয় তাকে আমরা বলি নর, NOR, মানে নিউক্লিয়ার অর্গানাইজিং রিজন। মানে এই অংশে যে ডিএনএ সেই জায়গায় থাকে আর ডিএনএ, মানে রাইবোজোমাল ডিএনএ। এই রাইবোজোমাল ডিএনএ থেকে আর আরএনএ, রাইবোজোমাল আরএনএ তৈরি হয়, তার থেকে নিউক্লিয়াস তৈরি হয়। আবার অনেক যে গৌণ খাঁজ সেখানে নিউক্লিয়াস নাও তৈরি হতে পারে। অনেক সময় যদি গৌণ খাঁজটা একদম ক্রোমোজোমের প্রান্তের দিকে থাকে, তাহলে ক্রোমোজোমের প্রান্তটি একদম কিছুটা বাল্বের মতন বা আলপিনের মাথার মতন অংশ তৈরি হবে। তখন এই বাল্বের মতন অংশটার নাম হবে স্যাটেলাইট বডি এবং ক্রোমোজোমটাকে বলা হবে স্যাট ক্রোমোজোম। কিন্তু প্রাথমিক খাঁজে আমরা এই যে বললাম, প্রাথমিক খাঁজের দুপাশে প্রোটিনের মতন চাকতি থাকে, প্রোটিনের চাকতি, একে বলে কাইনোটোকোর। এই অংশেই বেম তন্তু সংলগ্ন হয়। তাহলে প্রাথমিক খাঁজ, গৌণ খাঁজ হয়ে গেল। এরপরে আসবে টেলোমিয়ার। দেখো, ক্রোমোজোমের দুই প্রান্তকে টেলোমিয়ার বলে। এই অংশে যে ডিএনএ, সেই ডিএনএ যে নিউক্লিওটাইড, সেই নিউক্লিওটাইড পৌনঃপুনিক ভাবে থাকে, অর্থাৎ একই নিউক্লিওটাইড পরপর থাকে এবং তা কোনো কিছুকে, প্রোটিনকে বা কোনো কিছুকে সংকেত দেয় না। এটি ক্রোমোজোমের নির্দিষ্ট মেরুত্ব, পোলারিটি নিয়ন্ত্রণ করে এবং এটি দুটি ক্রোমোজোমকে পরস্পর যুক্ত হতে বাধা দেয়। তাহলে এই হলো মোটামুটি আমাদের ভৌত গঠন। এখন আমরা এই ক্রোমোজোমের সংখ্যা বা ক্রোমোজোমের অন্যান্য অংশ, কত রকমের ক্রোমোজোম, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখো, ক্রোমোজোমের সংখ্যা। একটা নির্দিষ্ট প্রজাতিতে প্রতিটি তার কোষে, দেহ কোষে ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট। একে বলে প্রজাতি নির্দিষ্ট ক্রোমোজোম সংখ্যা। যেমন আমাদের মানুষের 2n = 46, মানে 23 জোড়া। এই 2n ব্যাপারটা কি আমরা একটু পরে বলছি। আবার যেমন ধরো একটা মটর উদ্ভিদ, তার 2n = 14। আবার একটা ড্রসোফিলা নামক মাছি, তার 2n = 8 ইত্যাদি। এবার ক্রোমোজোমের প্রকারভেদ। দেখো, ক্রোমোজোমকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক হলো অটোজোম
বা দেহ ক্রোমোজোম, আর 2 হলো যৌন ক্রোমোজোম বা অ্যালোজোম। অ্যালোজোম দেখো, একটা প্রজাতির জীবে তার দেহকোষে যে ক্রোমোজোমগুলো আকৃতিতে প্রকৃতিতে এক এবং যারা জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং যারা পুরুষ এবং স্ত্রীতে এক, পুরুষ দেহেও যেমন স্ত্রী দেহেও তেমন, তাদের আমরা বলি অটোজোম। এবং এরা দেহ গঠনের বৈশিষ্ট্য বহন করে, অর্থাৎ জীবের দেহটা কেমন হবে তার যে জিন ওই ক্রোমোজোমে আছে। এবং অ্যালোজোম, অ্যালোজোম হলো যৌন ক্রোমোজোম, অর্থাৎ যে ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ অংশ নেয় তাদের আমরা বলি অ্যালোজোম। যেমন আমাদের মানুষের যে দেহকোষ, এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে প্রথম 22 জোড়া ক্রোমোজোম হলো অটোজোম এবং 23 নাম্বার ক্রোমোজোম হলো অ্যালোজোম। মানে এই অ্যালোজোম মানুষের ক্ষেত্রে 2 রকমের, এক হলো এক্স, 2 হলো ওয়াই। পুরুষের ক্ষেত্রে এই 2 রকম অ্যালোজোমই আছে, এক্স এবং এক্স। স্ত্রীদের ক্ষেত্রে কেবল এক রকমের অ্যালোজোমই আছে, যাকে আমরা বলি এক্স ও এক্স। তাহলে এইগুলি সম্পর্কে জানার পরে আমাদের স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে যে ক্রোমোজোম বংশগত বৈশিষ্ট্যকে বহন করে। তাহলে বংশগত বৈশিষ্ট্যকে ক্রোমোজোম যে বহন করে, প্রকৃতপক্ষে ক্রোমোজোমের মধ্যে অবস্থিত জিন বহন করে। তাহলে জিনটা কি? দেখো, ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে মানে জিনটা ক্রোমোজোমের যে জায়গা বসে আছে তাকে লোকাস বলে। নির্দিষ্ট লোকাসে অবস্থিত এক নির্দিষ্ট সংখ্যক পলিনিউক্লিওটাইড যুক্ত ডিএনএর কার্যক্ষম অংশ। তাহলে ডিএনএর কার্যক্ষম অংশ অর্থ হলো যে এটা ডিএনএটা দ্বিসূত্র কুণ্ডলী, একটা বিরাট লম্বা, সেই ডিএনএ একটা অংশ, যেমন এটা খুলে দিলাম, এই অংশটায় জিন আছে এখান থেকে এখান পর্যন্ত, তারপর আবার একটু অংশ জিন থাকে না, আবার জিন আছে। তাহলে এই যে কার্যক্ষম অংশ, যা একটি নির্দিষ্ট প্রোটিনের সংকেত দান করে এবং সেই প্রোটিনের প্রকাশের মাধ্যমে কি না নির্দিষ্ট চরিত্রের প্রকাশ ঘটায়। তাহলে জিন রয়েছে ডিএনএতে, আবার ডিএনএ রয়েছে ক্রোমোজোমে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে একটি সুস্পষ্ট সম্পর্ক বর্তমান। তাহলে সেই সম্পর্কটা কি না, একটা ক্রোমোজোম 2টো ক্রোমাটিড দিয়ে তৈরি, আবার একটা ক্রোমাটিড একটা ডিএনএ দিয়ে তৈরি, আবার ডিএনএ একটি কার্যক্ষম অংশ একটি জিন এবং একটি ডিএনএতে থাকে একাধিক জিন, আবার এই জিন একটি নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত। সুতরাং তারা পরস্পর সম্পর্কিত। এইবার আমরা কয়েকটি টার্ম বা সংজ্ঞা নিয়ে বলে তারপর আমরা কোষ বিভাজনে আসব। দেখো, প্রথমে আমরা একটু আগে যে 2N ইত্যাদি বলেছি সেইগুলো নিয়ে যদি প্রথমে বলি দেহকোষ। জনন কোষ। তাহলে জীব দেহে 2 রকমের কোষ দেখা যায়, এক হলো দেহকোষ, 2 হলো জনন কোষ। তাহলে দেহকোষ কি? একটি প্রজাতিভুক্ত জীবের যে কোষে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং যারা আকৃতিতে প্রকৃতিতে এক, তাদের আমরা বলি দেহকোষ। এবং যারা দেহ গঠনে অংশ নেয়, এই দেহকোষ যে দেহ গঠনে অংশ নেয় তার মধ্যে যে ক্রোমোজোম সংখ্যা 2N থাকে। এবার এটাকে ডিপ্লয়েড বলে, এরপর আমরা ডিপ্লয়েড বলবো। এবার জনন কোষ, যে কোষ যৌন জনন অংশ নেয় তাকে আমরা জনন কোষ বলি, অর্থাৎ যে কোষগুলি লিঙ্গ নির্ধারণ অংশ নেয় তারাই হলো জনন কোষ। তাহলে এই দেহকোষ, জনন কোষ এগুলো এলো কিভাবে?
দেখো, বহুকোষী বিশেষত যৌন জননকারী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। সেই কোষটিকে বলে জাইগোট। এই জাইগোট দুটি জনন কোষের মিলনে হয়, একটি পুংজনন কোষ এবং একটি স্ত্রী জনন কোষ। এই জাইগোটটি হলো দেহকোষ। তাহলে এই জাইগোটে 2n, এখানে n, এটা কি না, এদের আমরা বলি ডিপ্লয়েড কোষ। ডিপ্লয়েড কোষ, যে কোষে প্রজাতি নির্দিষ্ট ক্রোমোজোমের প্রতিটি জোড়ায় জোড়ায় থাকে, অর্থাৎ প্রতিটি ক্রোমোজোম মানে 2 প্রস্থ করে থাকে, তাদের আমরা বলি দেহকোষ। এবং এই দেহকোষের তাকে বলি ডিপ্লয়েড কোষ। এই ডিপ্লয়েড কোষের ক্রোমোজোম সংখ্যাকে আমরা বলি ডিপ্লয়েড সংখ্যা, যাকে আমরা 2n দিয়ে চিহ্নিত করি। এর উদাহরণ হলো দেহকোষ। উদাহরণ হলো দেহকোষ। আবার প্রজাতি নির্দিষ্ট যে ক্রোমোজোমগুলি যদি একটি করে থাকে, তাহলে আমরা বলবো যে কোষে প্রজাতি নির্দিষ্ট ক্রোমোজোমের প্রতিটি এককভাবে থাকে, তাকে আমরা বলবো হ্যাপ্লয়েড কোষ। এবং এর ক্রোমোজোম সংখ্যাকে বলবো হ্যাপ্লয়েড সংখ্যা, এবং এটিকে আমরা n দিয়ে চিহ্নিত করব। উদাহরণ জনন কোষ। তাহলে আমরা এখানে ফিরে আসি। দেখো, একটি পুং গ্যামেট, একটি স্ত্রী গ্যামেট, এই দুটো জনন কোষ মিলনে একটা জাইগোট তৈরি হয়। এই জাইগোটটি তাহলে n+n মিলে তৈরি হলো 2n, মানে ডিপ্লয়েড। এই জাইগোটটা দেহকোষ। এই জাইগোটটা ক্রমাগত বিভাজিত হয়ে এর নাম মাইটোসিস, একটা থেকে 2, 4টে এমনি করে তৈরি হয় একটি ভ্রূণ। তা থেকে তৈরি হয় একটি অপত্য। কিন্তু এই মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ থেকে যে অপত্য কোষ তৈরি হয় তারা হুবহু এক, এবং তারাও দেহকোষ। তা যদি হয় তাহলে সমগ্র জীবদেহটা দেহকোষ দিয়ে তৈরি। তাহলে সমগ্র জীবদেহে এই দেহকোষের ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড। তাহলে এই জীবদেহটা কি বিভিন্ন তন্ত্র দিয়ে তৈরি। এই তন্ত্রগুলো যেমন পৌষ্টিক তন্ত্র, রেচন তন্ত্র, সংবহন তন্ত্র, তেমনি একটি তন্ত্র জনন তন্ত্র। তাহলে এই জনন তন্ত্রের কোষগুলো, যে জনন অঙ্গের কোষগুলো, তারা ওই একই রকম ভাবে দেহকোষ দিয়ে তৈরি। কিন্তু এই যে অপত্য তৈরি হলো, এই অপত্য জনন অঙ্গের কোষগুলি ততক্ষণই দেহকোষ থাকবে যতক্ষণ না এটি জনন ক্ষমতা লাভ করবে। কিন্তু জনন ক্ষমতা লাভ করলে এই জনন অঙ্গের কোষগুলো মায়ের মিওসিস নামক কোষ বিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়ে জনন কোষ উৎপন্ন করবে, এবং তার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। তখন এই যে দেহকোষটা, এই দেহকোষটাকে আর আমরা দেহকোষ বলতে পারবো না, তখন এর নাম হবে জনন মাতৃকোষ। সুতরাং জনন মাতৃকোষ এক বিশেষ ধরনের দেহকোষ, যা জনন কোষ উৎপাদনের জন্যই পূর্ব নির্দিষ্ট। তাহলে দেখো, যে কোনো জীবদেহে দেহকোষ দিয়েই তৈরি, কিন্তু জননের সময় তারা জনন কোষ উৎপন্ন করে। তাহলে আমাদের ক্রোমোজোমের প্রকার, দেহকোষ, জনন কোষ ইত্যাদি হয়ে গেল। এইবার আমরা কোষ বিভাজনে প্রবেশ করতে পারবো। দেখো, কোষ বিভাজনে প্রবেশ করার আগে আমাদের একটা জিনিস জানা দরকার। দেখো, একটা কোষের ভেতরে আছে বিভিন্ন অঙ্গাণু, নিউক্লিয়াস, তাছাড়া অন্যান্য অঙ্গাণু। তাহলে এই অঙ্গাণুগুলো কোষ বিভাজনে কোনো ভূমিকা নেয় কি না? এরাও কোষ বিভাজনে উল্লেখযোগ্য ভূমিকা নেয়। যেমন ধরো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস এর ভেতরে আছে ক্রোমাটিন জালিকা, তোমরা পড়ে এসেছো। এটাকে আমরা ইন্টারফেজের নিউক্লিয়াস বলি। এই ক্রোমাটিন রেটিকুলাম বা জালিকাগুলি কোষ বিভাজনের সময় ক্রোমোজোমে পরিণত হয়, এবং এই ক্রোমোজোমগুলি দুভাগে ভাগ হয়ে দুটি কোষে যায়। সুতরাং কোষ বিভাজনের নিউক্লিয়াস ভূমিকা নেয়। সেন্ট্রোজোম। দেখো, সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষে আছে এবং নিউক্লিয়াসের কাছাকাছি থাকে।
কোষ বিভাজনের সময় এই সেন্ট্রোজোম সেন্ট্রিওল নিয়ে, দুটি করে সেন্ট্রিওল নিয়ে দুভাগে ভাগ হয়ে যায় এবং তাদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়াশীল হয়। তারা বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে, তাদের মাঝখানে বেম তন্তুর আবির্ভাব ঘটে। এমনি করে যে দ্বিমেরু বিশিষ্ট বেম তৈরি করে তারা ক্রোমোজোমের চলন নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ক্রোমোজোমগুলোকে দুদিকে সরিয়ে দিলে তবেই সেই দুটো কোষে বিভক্ত হতে পারবে। তেমনি মাইক্রোটিউবিউল টিউবিলিন প্রোটিন দিয়ে তৈরি সূত্রাকার অংশ, নলাকার, এরা এই বেম তন্তু গঠনে অংশগ্রহণ করে। এরপরে রাইবোজোম, দেখো রাইবোজোম কোষীয় অঙ্গাণু মূলত সাইটোপ্লাজমে থাকে। এই রাইবোজোম তোমরা পড়ে এসেছো, দুটো অধঃক্ষক দিয়ে তৈরি, বড় এবং ছোট। এই রাইবোজোম প্রোটিন সংশ্লেষে অংশ নেয়, কেননা কোষ বিভাজনের সময় ডিএনএ তৈরি, হিস্টোন প্রোটিন তৈরি, বিভিন্ন অঙ্গাণু তৈরি, এই সমস্ত জন্য প্রোটিন লাগবে। এই প্রোটিনের সংশ্লেষ তৈরি করে রাইবোজোম। আবার দেখো কোষ বিভাজনটা একটা জৈবনিক পদ্ধতি, সুতরাং তাতে লাগবে শক্তি। এই শক্তি সরবরাহ করবে কে না, কোষ বিভাজনের সময় শক্তি সরবরাহ করবে মাইটোকন্ড্রিয়া। তাহলে আমরা এবার কোষ বিভাজন নিয়ে আলোচনা করতে পারি। দেখো কোষ বিভাজন তিন প্রকারের, এক অ্যামাইটোসিস, দুই মাইটোসিস এবং তিন মিওসিস। এর মধ্যে প্রথমটি অ্যামাইটোসিস কে আমরা প্রত্যক্ষ কোষ বিভাজন বলি এবং মাইটোসিস এবং মিওসিসকে আমরা পরোক্ষ কোষ বিভাজন বলি। তাহলে তোমাকে জানতে হবে প্রত্যক্ষ কোষ বিভাজন বলতে কি বোঝায়। দেখো যে কোষ বিভাজনে মাতৃকোষের যে নিউক্লিয়াসটা কোনো রকম ঘটনার মধ্য দিয়ে না গিয়ে, ঘটনাগুলো কি মানে ক্রোমোজোম তৈরি, ক্রোমাটিড তৈরি, দ্বিমেরু বিশিষ্ট বেম গঠন, ক্রোমোজোমের চলন ইত্যাদি ইত্যাদি না হয়ে নিউক্লিয়াসের মাঝখানে খাঁজ তৈরি করে দুভাগে দুটো নিউক্লিয়াসকে ভাগ করে দেয়, তাহলে আমরা তাকে বলি প্রত্যক্ষ। এটি অ্যামাইটোসিসে হয়। তাহলে এই ঘটনাগুলো যেগুলো বললাম সেগুলো মাইটোসিস মিওসিসে হয়, সেই জন্য মাইটোসিস মিওসিসকে আমরা পরোক্ষ কোষ বিভাজন বলি। তাহলে আমরা অ্যামাইটোসিস কিভাবে হয়, দেখো অ্যামাইটোসিস এককোষী জীবে দেখা যায়, যেমন ব্যাকটেরিয়া, যেমন ছত্রাক, ইস্ট, প্রোটিস্টা, যেমন অ্যামিবা। কি হয় না, প্রথমে এর ভেতরে যে নিউক্লিয়াস, প্রকৃতপক্ষে এটি নিউক্লিয়য়েড, লম্বাটে হয়। এর মাঝখানে বা কম বেশি মাঝখানে এটি খাঁজ সৃষ্টি হয় এবং এটি গভীর হয়ে এটা ডাম্বেলের মতন আকার নেয়। এটা ক্রমশ গভীর হয়ে পরিমাণগতভাবে একে দুভাগে ভাগ করে দেয় এবং নিউক্লিয়াসকে অনুসরণ করে সাইটোপ্লাজমও দুভাগে ভাগ হয়ে যায়। এমনি করে দুটি কোষের সৃষ্টি হয়। তাহলে এটি অত্যন্ত সরল, এটি এর জনন পদ্ধতি, কেননা এক কোষী। তাহলে এক কোষ থেকে দুটো কোষ হওয়ার অর্থ হলো দুটি জীব সৃষ্টি হওয়া, এ হলো অ্যামাইটোসিস। তাহলে অ্যামাইটোসিসের মাধ্যমে এরা অতি দ্রুত বংশ বিস্তার করে। এবার আমরা মাইটোসিসে আসব। দেখো মাইটোসিস হলো দেহকোষ বিভাজন পদ্ধতি। আমরা একটু আগে জেনে এলাম দেহকোষটা কি। তাহলে মাইটোসিস হলো দেহকোষ বিভাজন পদ্ধতি, এর ক্রোমোজোম সংখ্যা, যার মাধ্যমে মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে দুটি সমান আকৃতি অপত্য কোষ তৈরি করবে, যেখানে মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যাগত এবং গুণগত সাম্য বজায় থাকবে। গুণগত সাম্য মানে এখানে যে ক্রোমোজোম তার যে জিন এখানেও হুবহু তাই থাকবে, সমস্ত সমান ভাগে ভাগ হবে, নিউক্লিয়াস
সমান 2 ভাগে, ক্রোমোজোম সমান 2 ভাগে, সাইটোপ্লাজম সমান 2 ভাগে, সেজন্য এর অপর নাম সমবিভাজন। তাহলে মাইটোসিস কোথায় হয়? তাহলে মাইটোসিস হয় দেহকোষে। কিন্তু উদ্ভিদ এবং প্রাণীতে এই মাইটোসিসের সংঘটন স্থল ভিন্ন। কেননা উদ্ভিদের কোষ বিভাজন শুধুমাত্র ভাজক কলায় হয়। তাহলে উদ্ভিদের মাইটোসিস হয় ভাজক কলা সমন্বিত অংশে, মূলাগ্রে, কাণ্ডাগ্রে, পাতার অগ্রভাগ, এছাড়া ক্যাম্বিয়াম নামক অংশে। কিন্তু প্রাণীদেহে এরকম কোনো স্থানীয় অঞ্চল নেই, এর সমগ্র দেহ জুড়ে হয়। তাহলে এবার মাইটোসিস যে কোষ বিভাজন আমরা পড়ব, এই মাইটোসিস কোষ বিভাজন পড়ার আগে আমাদের একটা জিনিস জেনে নিতে হবে, সেটি হলো কোষ চক্র। কোষ চক্র জানতে পারলে তবে আমাদের মাইটোসিস সহজ হবে। তাহলে কোষ চক্র কি না, একটি কোষ জন্ম নেয়, অর্থাৎ মাতৃকোষ থেকে বিভাজিত হয়ে উৎপন্ন হয়। সেই কোষটি আকারে বাড়ে এবং একসময় জনন করে, অর্থাৎ সেই কোষটি বিভাজিত হয়ে দুটি কোষ উৎপন্ন করে। এই যে চক্রাকার ঘটনা, তার জন্ম, বৃদ্ধি এবং জনন, পরে মৃত্যু, তারই নাম কোষচক্র। দেখো, কোষচক্রকে আমরা প্রধান দুটো ভাগে ভাগ করি। একটা হলো ইন্টারফেজ আর 2 হলো বিভাজন ফেজ। ইন্টারফেজ এবং বিভাজন ফেজ। এই বিভাজন ফেজকে আমরা বা বিভাজন দশা, যে একে এম ফেজও বলি বা এম দশা। তাহলে ইন্টারফেজ কি? দেখো, একটা মাতৃকোষ বিভাজিত হয়ে যে অপত্য কোষ তৈরি করে, এই অপত্য কোষটা সঙ্গে সঙ্গে বিভাজিত হতে পারে না। এর বিভাজিত হওয়ার জন্য এর প্রস্তুতি দরকার। এটাকেই আমরা বলি ইন্টারফেজ। অর্থাৎ দুটি পর্যায়ক্রমিক কোষ বিভাজনের অন্তর্বর্তী বা মধ্যবর্তী সময়, এটিকে বলে ইন্টারফেজ। এই ইন্টারফেজকে বিশ্রাম দশা বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটি আদৌ বিশ্রাম দশা নয়, এটি অত্যন্ত সক্রিয় দশা। এই সময় নানা ঘটনা ঘটে এবং কোষটি পরবর্তী বিভাজনের জন্য নিজেকে প্রস্তুত করে। তাহলে সেই যে ঘটনাগুলো নিজেকে প্রস্তুত করলো, তার মানে কোষটি আস্তে আস্তে আকারে বাড়লো, কি কি ঘটনা ঘটে সেটা আমরা দেখো। ইন্টারফেজ 3টি উপদশায় বিভক্ত। এক হলো G1, এর অর্থ হলো গ্যাপ 1 বা গ্রোথ 1। 2 হলো S, মানে সিনথেটিক বা সংশ্লেষ। 3 হলো G2, মানে গ্যাপ 2 বা গ্রোথ 2। এটি হয়ে গেলে তবে বিভাজন দশা দেয়। তাহলে আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে এটাকে দেখো, এটা হলো ডিভিশন ফেজ। এই ডিভিশন ফেজ 4টে ফেজে: প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টিলোফেজ। আর বাকিটি হলো ইন্টারফেজ। এটি 3টি উপদশা: 1 G1, 2 S, 3 G2। দেখো, যে কোষটি অপত্য কোষটি তৈরি হলো, একটি বা দুটি, প্রতি কোষে একই ঘটনা ঘটবে। এই কোষটি G1-এ প্রবেশ করে সেটি আয়তনে বাড়তে থাকে। এর মধ্যে বিপাক হার বেড়ে যায়, বিভিন্ন প্রোটিন সংশ্লেষ ঘটতে থাকে। এর মধ্যে কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট সংশ্লেষিত হয়। কোষীয় অঙ্গাণুর সাথে সাথে বিভিন্ন এটিপি ইত্যাদিও সংশ্লেষিত হয়। ফলে কোষটি যেটা ছোট ছিল সেটা আয়তনে বাড়ে। এরপর সেটি এসে ঢোকে। এখন কোনো কোনো ক্ষেত্রে একটি কোষ G1-এর পরে আর এসে প্রবেশ করে না। এসে প্রবেশ না করে তার কোষচক্র G1-এ থেমে যায়। তখন আমরা এটাকে G0 দিয়ে চিহ্নিত করি। যদি কোনো কোষে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে সেই কোষটি বিভাজিত হতে পারে না। যেমন আমাদের নিউরন বা স্নায়ুকোষ,
ঐচ্ছিক পেশি কোষ, উদ্ভিদের যে শিবনল, এরা বিভাজিত হতে পারে না। তার কারণ এরা G1 এ থেমে আছে। এর কারণ তোমরা এসটা পড়লেই বুঝতে পারবে যে কেন বিভাজিত হবে না। তাহলে G1 এ যে যে ঘটনাগুলো ঘটেছে, রাইবোজোম তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওটাইড, অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন জিনিসগুলো তৈরি হয়ে সে এসে ঢোকে। এসে দুটি উল্লেখযোগ্য ঘটনা, এক হলো ডিএনএ রিপ্লিকেশন। তাহলে ডিএনএ আমরা এইখানে যে কোষটা, অপত্য কোষটা পেলাম, সেখানে একটা ক্রোমোজোমে একটা ক্রোমাটিড আছে, তার মানে এখানে একটি ডিএনএ আছে। তাহলে এই এস পেজে এই একটি ডিএনএ রিপ্লিকেশন হয়ে দুটি ডিএনএ তৈরি করবে। তাহলে দুটি ডিএনএ যদি তৈরি করে, তাহলে একটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিড যুক্ত হবে। দুটি ক্রোমাটিড যুক্ত যদি হয়, এই ক্রোমোজোমটা সংখ্যাটা একটাই রইল, কিন্তু ক্রোমোজোমের পরিমাণটা দ্বিগুণ হল, অর্থাৎ ডিএনএ দ্বিত্বকরণ হয়, ফলে ক্রোমোজোমের সংখ্যা একই থাকে, কিন্তু ক্রোমোজোমের পরিমাণ দ্বিগুণ হয়। এছাড়া হয় হিস্টোন প্রোটিনের সংশ্লেষ হয়। এই দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটলে তবে সে G2 তে প্রবেশ করে। তাহলে এবার আমরা জিরোতে যদি ফিরে যাই, তাহলে দেখো এই G1 এ একটা ক্রোমোজোমে একটা ক্রোমাটিড আছে। তাহলে তুমি যদি একে বলো ডিভাইড করতে, এ তো দুটো ক্রোমাটিড না থাকলে দুভাগে ভাগ করে দিতে পারবে না, সেজন্যই এটা বিভাজিত হতে পারে না। এরপরে কি G2 তে ঢোকে, প্রোটিন সংশ্লেষ বা আরএনএ সংশ্লেষ ইত্যাদি চলতে থাকে। কোষীয় অঙ্গাণু যা যা গঠিত হয়নি এখানে গঠিত হয়ে যায়। এটিপি সংশ্লেষিত হয় এবং তার সঞ্চয় হয় এই এখানে যোগান দেবে বলে। প্রাণী কোষে সেন্ট্রোজোমের প্রতিটি সেন্ট্রিওল, দুটি সেন্ট্রিওল থাকে, তাহলে দুভাগে বিভক্ত হয়ে চারটি সেন্ট্রিওল যুক্ত হয়। বিপাক হার বেড়ে যায়, কোষটি তার আয়তনের সর্বোচ্চ সীমায় পৌঁছায় এবং সেটি ডিভিশন দশায় প্রবেশ করে। এই যে বিভাজন দশা, এটি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজে ঘটবে। এই হলো আমাদের কোষচক্র। তাহলে একটি কোষচক্রে ইন্টারফেজ দশায় সবচেয়ে বড়। এইবার দেখো, কোষচক্র একটা নিয়ন্ত্রিত পদ্ধতি। এটি জিনের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং তার ফলে কি হয় না, জীবদেহের সুষম বৃদ্ধি, বিকাশ এবং বিপাক ক্রিয়া সমস্ত কিছু সুনির্দিষ্টভাবে হয়। এবং প্রাণী দেহে একটি কোষ নির্দিষ্ট সংখ্যক বার বিভাজিত হয় এবং নির্দিষ্ট সংখ্যক বার যে বিভাজিত হয়, একে আমরা নাম দিয়েছি হে-ফ্লিক্স লিমিট। হে-ফ্লিক্স লিমিট। এবং একটি কোষ তার নির্দিষ্ট আয়ুষ্কালের শেষে সে মারা যায়। একে বলে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস। তাহলে এটা হলো স্বাভাবিক নিয়ম। কিন্তু দেখো, যদি কোনো কারণে কোনো বিন্দুতে কোষচক্রের এই নিয়ন্ত্রণ, অর্থাৎ হেফিক্স লিমিট, অ্যাপোপ্টোসিস যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই বিন্দুতে ওই কোষ এই হেফিক্স লিমিট না মেনে, অ্যাপোপ্টোসিস না মেনে নিরন্তর বিভাজিত হয়ে যাবে। তাহলে এই নিরবিচ্ছিন্নভাবে বিভাজিত হয়ে অসংখ্য অবাঞ্ছিত কোষ তৈরি করবে, যে কোষগুলো কোনো প্রয়োজন নেই। ফলে ওই অংশ, দেহের ওই অংশটা ফুলে যাবে। তখন আমরা একে বলি টিউমার। এবং টিউমার সৃষ্টিকারী কোষগুলোকে আমরা বলি ম্যালিগন্যান্ট কোষ। ম্যালিগন্যান্ট কোষ। এই ম্যালিগন্যান্ট কোষ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর। এই ম্যালিগন্যান্ট কোষ ক্যান্সার সৃষ্টি করতে পারে, মানে টিউমার হলেই যে ক্যান্সার হবে তা না, সৃষ্টি করতে পারে। এবার দেখো, যে টিউমারটা তৈরি হয় সেই টিউমারটাকে আমরা প্রাথমিক টিউমার বলি।
যদি ওই প্রাথমিক টিউমার থেকে একটু অংশ মানে কিছু কোষ বিচ্ছিন্ন হয়ে সংবহন দ্বারা বাহিত হয়ে দেহের অন্য অংশে যে এটি আবার একটি টিউমার তৈরি করলো, যাকে আমরা বলি গৌণ টিউমার, এই অবস্থাকে আমরা বলি ক্যান্সার। ওকে, এবার দেখো আমরা এবার মাইটোসিসের ওই বিভাজন ফেজে প্রবেশ করব। তাহলে মাইটোসিসের যে বিভাজন, এই বিভাজনকে দুভাগে ভাগ করা হয়। এক হলো ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। দুই হলো সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, কাইনেসিস মানে ডিভিশন, অর্থাৎ যে পদ্ধতিতে নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করে তাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিস চারটি পর্যায়ক্রমিক দশায় হয়। এক, প্রোফেজ। দুই, মেটাফেজ। তিন, অ্যানাফেজ। এবং চার, টিলোফেজ। তাহলে প্রথমে প্রোফেজ। তাহলে প্রোফেজে কি কি ঘটনা ঘটে? ক্যারিওকাইনেসিসের এটা সবচেয়ে বড় দশা, মানে সবচেয়ে বেশি সময় ধরে চলে। দেখো, একটা কোষের ভেতরে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন জালিকা আছে। এই ক্রোমাটিন জালিকাগুলি প্রকৃতপক্ষে প্রজাতি নির্দিষ্ট ক্রোমোজোম সংখ্যা, যেমন আমাদের 2n=46 নিউক্লিয়াস। দেখো, এই প্রোফেজের শুরুতে নিরুদন হয় নিউক্লিয়াসে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে জল বেরিয়ে আসতে থাকে কোষে, সাইটোপ্লাজম। এই যে জলটা বেরিয়ে এলো, এটা একটা স্টিমুলাস, উদ্দীপনার মতো কাজ করে। ফলে এই যে ক্রোমাটিন সূত্রগুলো, যারা ক্রোমাটিন জালিকা তৈরি করেছে, তারা পৃথক হয়ে যায় এবং লম্বা লম্বা সুতোর আকারে ক্রোমোজোম রূপে আবির্ভূত হয়। এক, তাহলে নিরুদন হয়, ফলে ক্রোমাটিন সূত্রগুলি ক্রোমাটিন জালিকা থেকে তারা পৃথক হয়ে যায় এবং লম্বা লম্বা সুতোর আকারে আবির্ভূত হয় এবং তারা জোড়ায় জোড়ায় অবস্থান করে, কেননা আমরা জানি ক্রোমোজোম জোড়ায় থাকে। দুই, প্রতিটি ক্রোমোজোমের, এই ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড আছে, কারণ আমরা ওই এস ফেজে দুটো ক্রোমাটিড তৈরি করে দিচ্ছি। তাহলে প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিডগুলি এবার স্পাইরালাইজেশন পদ্ধতিতে পেঁচাতে থাকে। স্পাইরালাইজেশন হচ্ছে আগেকার দিনে যে ল্যান্ড, মানে এখনো অনেকের বাড়িতেই আছে যে ল্যান্ড লাইনের যে তার, সেটা এরকম এরকম করে পেঁচা, ওটাকে যদি লম্বা টানো বিরাট সুতো হয়ে যাবে, আর ছেড়ে দিলে এই ছোট হবে। তাহলে সেটা স্পাইরালাইজেশন পদ্ধতিতে এবং ঘনীভূত হয়ে ক্রমশ ছোট মোটা হয়ে ক্রোমোজোমে পরিণত হয়, অর্থাৎ নির্দিষ্ট, এটাই ক্রোমোজোম, এটা নির্দিষ্ট আকার আসে, ক্রোমোজোমে নির্দিষ্ট আকার লাভ করে। এগুলো দুই। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অংশ ছাড়া লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। তাহলে এই যে দুটো ক্রোমাটিড, ধরো আমরা এখানে এক জোড়া ক্রোমাটিড যদি নিই, এই ক্রোমাটিড গঠন করে। এবার এই যে ক্রোমাটিড গঠন হয়ে গেল, এবার এই ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসের পরিধির দিকে সরে আসতে শুরু করে, ফলে তার মাঝখানটা একটা ফাঁকা জায়গার আবির্ভাব ঘটে। নিউক্লিয়াসটি ধীরে ধীরে অবলুপ্ত হতে শুরু করে। এই দশার শেষে নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়, ফলে ক্রোমোজোমগুলি সাইটোপ্লাজমে মুক্ত হয়। দেখো, এই যে ঘটনাগুলো, এগুলো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে এক, কিন্তু প্রাণী কোষে সেন্ট্রোজোম আছে, সেই জন্য প্রাণী কোষে আর একটি ঘটনা ঘটে। কি না, প্রোফেজের শুরুতে সেন্ট্রোজোম দুটি করে সেন্ট্রিওল নিয়ে দুভাগে বিভক্ত হয়। এদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়াশীল হয়, ফলে এরা কি না পরস্পর থেকে বিপরীত দিকে সরে যেতে থাকে 180 ডিগ্রি অভিমুখে। এদের উদ্দেশ্যই হলো 180 ডিগ্রিতে আসা, কিন্তু এরা
এই এক সরলরেখা সোজা আসতে পারছে না, কেননা নিউক্লিয় পর্দাটা আছে। ফলে এই সেন্ট্রোজোম দুটো তারা পরস্পর নিউক্লিয় পর্দার গা দিয়ে দিয়ে বিপরীত দিকে এগোতে থাকে এবং এদের যে অ্যাস্ট্রাল রশ্মি, সেই অ্যাস্ট্রাল রশ্মি প্রসারিত হয়ে দুটি সেন্ট্রোজোমকে যুক্ত করে দেয়। ফলে এই দ্বিমেরু বিশিষ্ট বেম তৈরির সূচনা হয়। এমনি করে এটা এগোতে থাকে এবং পফেজ যখন শেষ হয়ে যাবে তখন এই বেমটা বলতে গেলে প্রায় 180 ডিগ্রি অভিমুখে চলে আসবে। এই হলো পফেজ। এবার হলো মেটাফেজ। দেখো মেটাফেজের যে ঘটনাগুলো ঘটে, যে প্রাণীকোষের ক্ষেত্রে এখন আর তো যেহেতু নিউক্লিয় পর্দাটা নেই, তাহলে এই যে বেমটা এরকম করে আসছিল সে তখন এমনি করে মাঝখানে সরে আসবে, কেননা তার উদ্দেশ্যই 180 ডিগ্রি। এটি পূর্ণ গঠিত হবে এবং প্রায় গোটা কোষটিকেই দখল করে ফেলবে। একটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই দশার শুরুতে টিউবিউলিন প্রোটিন থেকে বা মাইক্রোটিউবিউল থেকে একটি দ্বিমেরু বিশিষ্ট বেম তৈরি হবে। এটা এক। দেখো বেমের এবার গঠন জানতে হবে। বেমের দুই প্রান্তকে আমরা মেরু বলি। এই যে বেম, একটা যে বেমের মাঝখানটা সবচেয়ে প্রসারিত হয়, এই প্রসারিত অঞ্চলটাকে আমরা নিরক্ষীয় তল বা নিরক্ষীয় অঞ্চল বলি। নিরক্ষীয় অঞ্চল। দেখো বেমের এক মেরু থেকে আর এক মেরু পর্যন্ত যে তন্তুগুলো থাকে তাদের আমরা বলি অবিচ্ছিন্ন তন্তু। অবিচ্ছিন্ন মানে কাটাছেঁড়া নয়। দেখো এরপর ক্রোমোজোমগুলো এখানে অ্যারেঞ্জ করবে সজ্জার্থে। তাহলে সেই ক্রোমোজোমগুলো দেখা যাবে যে তার মানে এই যে বেম, তা এক মেরু থেকে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার পর্যন্ত যেটা থাকে তাকে আমরা বলি ক্রোমোজোমীয় তন্তু। ক্রোমোজোমীয় তন্তু এটি উদ্ভিদ প্রাণী উভয় ক্ষেত্রে এক। এবার দেখো যে ক্রোমোজোমগুলো ছড়িয়ে গেছে তারা এই বেমের নিরক্ষীয় তলে সজ্জিত হবে। এমনভাবে সজ্জিত হবে যে তাদের সেন্ট্রোমিয়ারগুলো বেমের নিরক্ষীয় অঞ্চলে থাকবে পরপর, অর্থাৎ 1 1 2 2 এমনি করে, অর্থাৎ 1 1 অর্থাৎ এই জোড়, 2 2 জোড় এমনি করে। এর ফলে ক্রোমোজোমগুলোর সজ্জাটির ফলে এই নিরক্ষীয় অঞ্চলে দেখে মনে হবে যেন একটা রাস্তা তৈরি হয়েছে। একে আমরা নাম দিয়েছি মেটাফেজ প্লেট বা নিরক্ষীয় পাত। এই দশায় ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি ছোট এবং মোটা হয়। এই দশায় ক্রোমোজোমগুলোকে অণুবীক্ষণ যন্ত্রের তলায় সুস্পষ্টভাবে গোনা যায়। তার কারণ এই সেন্ট্রোমিয়ারগুলোর অবস্থান। এগুলো মেটাফেজ। এবার অ্যানাফেজ। অ্যানাফেজ ক্যারিওকাইনেসিসের সংক্ষিপ্ততম দশা। একে ক্রোমোজোমের চলন দশাও বলে। দেখো আমরা অ্যানাফেজ দশা যখন প্রবেশ করব তার আগে এইখানে একটা জিনিস দেখো, এই যে ক্রোমোজোমটাকে আমরা যদি এইখানে নিয়ে যাই, ধরো এটা হলো সেন্ট্রোমিয়ার, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড। তাহলে এখন এই দুটো ক্রোমাটিড একটা সেন্ট্রোমিয়ারকে শেয়ার করে রয়েছে। অ্যানাফেজের শুরুতে এই প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অংশে পুরোপুরি ভাগ হয়ে যায়। তাহলে তাহলে কি দাঁড়ালো, প্রতিটি ক্রোমাটিড এখন তার নিজস্ব সেন্ট্রোমিয়ার পেল। এতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে সেন্ট্রোমিয়ারটা একটা ছিল। এখন এই যে ক্রোমাটিডগুলো তৈরি হলো এদের আমরা বলবো অপত্য ক্রোমোজোম। তা যদি হয় তুমি এখানে দুটো ক্রোমোজোম নিয়ে শুরু করেছো, তাহলে এখন এগুলোকে যদি অপত্য ক্রোমোজোম করে দাও তাহলে নিরক্ষীয় তলে এখন 4টে ক্রোমোজোম পাবে। তাহলে অপত্য আমরা মাতৃকোষে শুরু করেছিলাম দুটো নিয়ে, এখানে তখন দ্বিগুণ হবে।
তাহলে এই দশায় কি হয় না, প্রথমে প্রতি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অংশে সম্পূর্ণরূপে দ্বিখণ্ডিত হয়, অর্থাৎ প্রতিটি ক্রোমাটিড তার নিজস্ব সেন্ট্রোমিয়ার লাভ করে। এই ক্রোমাটিডগুলো যাদের আমরা এখন অপত্য ক্রোমোজোম বলবো, তাদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়াশীল হয়, ফলে তারা নিজস্ব মেরুর দিকে চলতে শুরু করে। তার মানে এটা এক, এটা এক, এটা এক, এই যে এক এক দুই দুই এক মেরুর দিকে, এক এক দুই দুই এক মেরুর দিকে চলতে শুরু করবে। তাহলে কেন কেন চলবে না, এই জায়গা ছিল, এটা মূলত ক্রোমোজোমীয় তন্তু সংকোচনের ফলে হয়ে থাকে। অর্থাৎ ক্রোমোজোমীয় তন্তুটা এতটা বড়, এই ক্রোমোজোমীয় তন্তুটা সংকোচন হয়ে যদি এইখানে যায়, তাহলে সেন্ট্রোমিয়ারটা এইখানে পৌঁছে যাবে, তার দুটো বাহু দুদিকে ঝুলে পড়বে। এবার সেন্ট্রোমিয়ার অনুযায়ী তার নির্দিষ্ট ইংরাজি অক্ষরের মতন নেবে, ভি, জে, এল বা আই। এদের মাঝখানে ইন্টারজোনাল তন্তুর আবির্ভাব ঘটবে, এরা ওই দুদিক দিয়ে এমনি করে বাড়বে, ফলে ক্রোমোজোমগুলোকে কিছুটা ঠেলে ঠেলে নিয়ে যাবে। তাহলে এইভাবে ক্রোমোজোমগুলো নির্দিষ্ট সংখ্যক, সমসংখ্যক ক্রোমোজোম নির্দিষ্ট মেরুতে অর্থাৎ উভয় মেরুতে পৌঁছাবে। এই হলো অ্যানাফেজ। এবার টিলোফেজ। দেখো, টিলোফেজ যখন আমরা বলবো, টিলোফেজের ব্যাপারে একটা জিনিস স্মরণ করো, এটি প্রফেজের পুরোপুরি বিপরীত। তাহলে প্রফেজ দশায় যা যা ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে যদি আমরা স্মরণ করি, তাহলে কি দাঁড়ালো, এখানে আমরা পেয়েছি এই মেরুতে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম পৌঁছেছে। তাহলে প্রফেজে কি হয়েছিল শেষে, যে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস অবলুপ্ত হয়েছিল। তাহলে এখানে সেটা পুনরায় আবির্ভূত হবে। প্রতি মেরুতে ক্রোমোজোমগুলিকে ঘিরে এন্ডোপ্লাজমিক জালিকা সজ্জিত হয়ে নিউক্লিয় পর্দা গঠন করে, এর ভেতরে নিউক্লিওলাস আবির্ভূত হয়। এরপরে প্রফেজে শুরু করো, ওখানে হয়েছিল ডিহাইড্রেশন অর্থাৎ নিরুদন, জল নিউক্লিয়াস থেকে বেরিয়ে গিয়েছিল। এখানে হবে হাইড্রেশন অর্থাৎ যোজন, কোষ থেকে নিউক্লিয়াসের মধ্যে জল ঢুকতে শুরু করবে, ফলে নিউক্লিয়াসটা আস্তে আস্তে আকারে বড় হবে। ওখানে তুমি পেয়েছিলে ক্রোমাটিন জালিকা, সেটি সূত্র হয়ে স্পাইরালাইজেশন হয়ে পেঁচিয়ে ক্রোমোজোম হয়েছিল। এখানে তুমি পেয়েছো ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোম ডিস্পাইরালাইজেশন হবে অর্থাৎ পাক খুলতে শুরু করবে, এবং পাক খুলতে খুলতে সেই লম্বা সুতোর মতন ক্রোমাটিন সূত্র গঠন করবে, এবং তারা পরস্পরকে জড়িয়ে পেঁচিয়ে ক্রোমাটিন জালিকা গঠন করবে। এইভাবে উভয় মেরুতে সমান সংখ্যক ক্রোমোজোম যুক্ত দুটি নিউক্লিয়াস গঠন হবে। এই হলো টিলোফেজ। তাহলে এই পর্যন্তই আমাদের ক্যারিওকাইনেসিস। এরপর আমরা সাইটোকাইনেসিস বলবো, অর্থাৎ দুটি কোষে বিভক্ত করা। নিউক্লিয়াসের বিভাজন হয়ে যাওয়ার পর সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হয়, দুভাগে বিভক্ত হয়ে দুটি কোষের জন্ম দেয়। দেখো, ক্যারিওকাইনেসিসের পর যে সাইটোকাইনেসিস হবে, এটা উদ্ভিদ এবং প্রাণী কোষে এক নয়। প্রাণী কোষে এই পদ্ধতিটা নাম ক্লিভেজ বা ফারোইং এটি টিলোফেজ দশার সাথে সাথেই শুরু হয়। কি হয় না, কোষ পর্দা, এই যে নিরক্ষীয় অঞ্চল বরাবর কোষ পর্দা ভেতরের দিকে ঢুকে যেয়ে খাঁজ সৃষ্টি করে। এই খাঁজ ক্রমশ এই পরিধি থেকে, উভয় দিক থেকে, পরিধির থেকে কেন্দ্রের দিকে অগ্রসর হতে থাকে, এবং এক সময় পরস্পরকে স্পর্শ করে আলাদা হয়ে যায় এবং দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। খুব সিম্পল। এবার উদ্ভিদ কোষে দেখো, উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস হয় কোষপাত
গঠনের মাধ্যমে। দেখো কোষপাত যে গঠন, এই কোষপাত গঠন বলার আগে এই আমরা একটা জিনিস তোমাদের একটু বলে নিই। দেখো একটা উদ্ভিদ কোষের, দেখো এটা অন্যান্য উদ্ভিদ কোষের ইমপ্রেশন। মনে করো এটা প্রাথমিক কোষপ্রাচীর, প্রাথমিক কোষপ্রাচীর। একটা উদ্ভিদ কোষে 3টে কোষপ্রাচীর থাকতে পারে, 1 মধ্য ল্যামেলা, 2 প্রাথমিক কোষপ্রাচীর, 3 গৌণ কোষপ্রাচীর। গৌণ কোষপ্রাচীর থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু মধ্য ল্যামেলা প্রাথমিক কোষপ্রাচীর থাকবে। দেখো এখানে আমরা টেলোফেজে 2টো নিউক্লিয়াস তৈরি করেছি। এই নিউক্লিয়াস তৈরি করার পরে এর নিরক্ষীয় তলের কেন্দ্রে হচ্ছে মাইক্রো ফিলামেন্ট গুচ্ছাকারে জমে, এমনি করে গুচ্ছাকারে জমতে থাকবে, জমে একটা ফ্র্যাগমোপ্লাস্ট বলে গঠন তৈরি করে। ফ্র্যাগমোপ্লাস্ট, এই যে সঞ্চয়, এটি কেন্দ্র থেকে ক্রমশ পরিধির দিকে বিস্তৃত হয় উভয় দিকে। ফলে প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত এটি গাঢ় রেখার সৃষ্টি করে, যা সাইটোপ্লাজমকে সমান দুভাগে বিভক্ত করে দেয়। দেখো সমান দুভাগে বিভক্ত করে দিলেও এটি 2টি কোষ হলো না, কেননা একটা উদ্ভিদ কোষে কোষ তখনই বলবো যার প্রাথমিক কোষপ্রাচীর থাকবে। এখানে প্রাথমিক কোষপ্রাচীর নেই, এটি প্রাথমিক কোষপ্রাচীরটা এই শুরু হয়ে এখানে শেষ, এখানে নেই, তেমনি একইভাবে এখানে নেই। তাহলে এবার এই যে কোষপাত তৈরি হলো এইভাবে, এই ফ্র্যাগমোপ্লাস্ট জমে, এর সঙ্গে এই গলগি ভেসিকল একইভাবে জমে এই কোষপাতটি গঠন করে। ফ্র্যাগমোপ্লাস্টের সঙ্গে গলগি ভেসিকল জমে। এরপর এই কোষপাতের সঙ্গে ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট জমে যে গঠন তৈরি করে তাকে বলে মধ্য ল্যামেলা। মধ্য ল্যামেলা, এই মধ্য ল্যামেলার দুপাশে সেলুলোজ জমে প্রাথমিক কোষপ্রাচীর গঠন করে। সুতরাং এমনি করে 2টি অপত্য কোষ তৈরি হয়। এইগুলো আমাদের মাইটোসিস, কোষ বিভাজন। এরপরে যে পোর্শনটা মিওসিস এবং জনন, এই পোর্শনটা আমি পরের দিন আলোচনা করব। তার আগে আমি শুধু ওই মাইটোসিস যে কোষ বিভাজন হলো, এই মাইটোসিস কোষ বিভাজনে কিছু গুরুত্ব আছে কিনা। তাহলে মাইটোসিস, দেখো মাইটোসিস কোষ বিভাজনের ফলে একটা কোষ থেকে 2টো, 2টো থেকে 4টে, 8টা, এমনি করে অসংখ্য কোষ তৈরি হয়। ফলে বহুকোষী জীবের বৃদ্ধির প্রধান হাতিয়ার মাইটোসিস। তেমনি প্রতিস্থাপন বা ক্ষয়পূরণ। দেখো জীবদেহে প্রতিদিন হাজার হাজার কোষ মারা যায়, ওই জায়গায় নতুন কোষ বসাতে হয়। এই নতুন কোষ না বসালে আমাদের জৈবনিক ক্রিয়াও ঠিক থাকবে না, অচিরেই বার্ধক্য আসবে। তাহলে এই কোষের যোগান দেবে কে? না মাইটোসিস। তেমনি ক্ষত নিরাময়, আমাদের দেহের কোনো জায়গা কেটে গেলে, সরে গেলে ওই জায়গায় কোষের অবিচ্ছিন্নতা নষ্ট হয়ে যায়। কিছুদিন পরে সেগুলো আবার যখন সেরে যায়, তার মানে ওই কোষ যোগান দিয়ে ওটিকে রিপেয়ার করে দেয়। তাহলে কে কোষের যোগান দেবে? মাইটোসিস। তেমনি পুনরুৎপাদন এক বিশেষ পদ্ধতি, এটি কিছু প্রাণী দেহে দেখা যায়। এই পুনরুৎপাদনের মাধ্যমে কিছু কোষ দ্রুত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কোনো বিনষ্ট অঙ্গের পুনরুদ্ধার ঘটে, বা কোনো বিচ্ছিন্ন অংশ থেকে একটি নতুন অপত্যের জন্ম দেয়। যেমন ধরো টিকটিকির লেজ খসে গেলে সেই লেজটি আবার গঠিত হয়ে যায়, এর নাম পুনরুৎপাদন। কে কোষের যোগান দিল? মাইটোসিস। তাছাড়া জনন, নিম্ন শ্রেণীর এককোষী জীবের জনন মাইটোসিসের মাধ্যমেই হয়।
উদ্ভিদের যে অঙ্গজ জনন, সেই অঙ্গজ জননের একমাত্র উপায় মাইটোসিস। বেশ, আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা মিয়োসিস এবং জনন নিয়ে আলোচনা করব।